আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের প্রথম দিকের কিছু অংশ আলোচনা করব। তো আমি তোমাদেরকে আজকে যে বিষয়গুলো আলোচনা করব এর সাথে সংশ্লিষ্ট একটি ক্লু দিচ্ছি। আমি দেখি তোমরা বুঝতে পারো কি না আমরা আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো ভালো করে, এখানে কিছু কোষ রয়েছে আর এখানে একটু পূর্ণাঙ্গ শিশু প্রাণী রয়েছে এবং মানব শিশু রয়েছে। খেয়াল করো, প্রত্যেকটি ধাপে কোষের সংখ্যা বাড়ছে এবং ফাইনালি এই মানব শিশু তৈরি হচ্ছে। দ্বিতীয় আরেকটি ক্লু খেয়াল করো, এই গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে। তৃতীয় আরেকটি ক্লু খেয়াল করো, আজকে যা পড়াবো সেটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, অর্থাৎ জীবটি ছোট থেকে বড় হয়। আমার মনে হচ্ছে আমরা ধরতে পেরেছি আজকে আমরা যা পড়াবো সেটি হচ্ছে, একটু বলি সবাই, সেটি হচ্ছে কোষ বিভাজন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। কোনো কোনো ক্ষেত্রে জননও ঘটে, তবে এটা ডিপেন্ড করছে ওই কোষ বিভাজনটি কী ধরনের তার উপর। যেহেতু আজকে আমাদের উদ্দীপকে লেখা ছিল এই প্রক্রিয়ায় জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, সুতরাং আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ বিভাজনের মাইটোসিস যে ধরনটি রয়েছে বা যে প্রকারভেদটি রয়েছে সেটি। তো এই যে অধ্যায়টি এই যে টপিকটি আমরা পড়ব, এই টপিক পড়ার শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো বা শিখতে পারবো তা হচ্ছে, প্রথমে আমরা এই জিনিসটা বুঝবো বা জানবো কোষ বিভাজন কি সেটা আমরা সবাই বলতে পারবো। মাইটোসিস কোষ বিভাজন কি সে বিষয়গুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। মাইটোসিস এবং অ্যামাইটোসিসের মধ্যে যে পার্থক্য সেটি করতে পারবো। প্রশ্ন আসতে পারে, তাহলে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে নয় কেন? উত্তর হচ্ছে, আজকে আমরা যে টপিকটি পড়াবো সেখানে আমরা মূলত মাইটোসিস এবং অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য করার মতো অংশটি আলোচনা করব। এরপরেই আমরা ইন্টারফেস এবং কোষ চক্র সম্পর্কে এই অংশে বিস্তারিত জানতে পারবো। এবং প্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখবে, যখন আমরা এই টপিকটি বা আজকের পাঠটুকু শেষ করব আমরা আবার মিলিয়ে নিব আমরা যে শিক্ষণ ফলটি দেখছি সেই শিক্ষণ ফলের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আমরা জানতে পারবো বলছি বা বলতে পারবো বলছি, আমরা আদৌ তা আসলে পেরেছি কিনা বা আমরা সবাই তা পারছি কিনা। তো আমরা একটু একটু করে আসছি। প্রথম যদি জিজ্ঞেস করা হয় কোষ বিভাজনটা কি, তখন খুব সহজে আসতে পারে। খেয়াল করো, কোষ যদি তোমাদেরকে প্রশ্ন করি, একটি গ্লাস যদি আমি হাত থেকে মাটিতে ফেলে দিই তাহলে কয় টুকরো হবে? সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই কেউ উত্তর দিবে 2 টুকরা, কেউ বলবে অনেকগুলো, আবার কেউ কেউ বলবে ভাঙার পর বলা যাবে কয় টুকরো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, যেহেতু আমরা বলছি গ্লাসটি নিচে পড়ে ভেঙে যাবে, যদি ভেঙে যায় কোনো কিছু, সে হোক গ্লাস কিংবা অন্য যে কোনো কিছু, ভেঙে গেলে কমপক্ষে 2 টুকরা হবে। হ্যাঁ, 2-এর চেয়ে বেশি হতে পারে, বাট ভাঙার শর্ত হচ্ছে কমপক্ষে 2 টুকরো। যদি না ভেঙে ফেটে যায় তাহলে টুকরো নাও হতে পারে। সুতরাং আমরা এই কথা বুঝতে পারছি, যেহেতু কোষটি বিভাজিত হবে সুতরাং একটি কোষ থেকে কমপক্ষে 2টি কোষ হবে। সুতরাং খুব সহজ ভাষায় যদি আমরা বলতে চাই কোষ বিভাজনটা কি, তখন আমরা এভাবে বলবো
যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ ভাগ হয়ে দুই বা ততোধিক নতুন কোষ বা অপত্য কোষ সৃষ্টি করে তাকেই বলা হয় কোষ বিভাজন। তার মানে হচ্ছে কোষ বিভাজন সেই প্রক্রিয়াটি যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুই বা তার চেয়ে বেশি অপত্য কোষ বা নতুন কোষ বা শিশু কোষ সৃষ্টি হয়। এখন খেয়াল করো, আমরা যে কোষ বিভাজনটি বললাম দুটি বা তার চেয়ে বেশি, আবার এই কোষ বিভাজনটি সব অংশে একই রকম হয় না, সব উদ্ভিদ বা প্রাণীতে একই রকম হয় না, উদ্ভিদের সকল অংশে বা প্রাণীর সকল অঙ্গে একরকম হয় না, এর বিভিন্ন ধরন হতে পারে। তখন বলছে এই যে ধরন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, একটি কোষ থেকে কয়টি কোষ হচ্ছে, এর উপর ডিপেন্ড করে আমরা কোষ বিভাজনকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 মাইটোসিস, নাম্বার 2 মিওসিস এবং নাম্বার 3 অ্যামাইটোসিস। খেয়াল করো, যদিও অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস বললে ভালো হতো, বাট যেহেতু আমরা এই কোষ বিভাজনটি মূলত আলোচনা করব উচ্চ শ্রেণীর জীবে, তাই আমরা প্রথমে মাইটোসিস দেন মিওসিস এরপরে অ্যামাইটোসিসটি বলেছি। খেয়াল করো ভালো করে, মাইটোসিস সেই প্রক্রিয়াটি যে প্রক্রিয়ায় একটি কোষ হতে, ভালো করে খেয়াল করো, মাইটোসিস সেটি যে প্রক্রিয়ায় একটি কোষ হতে, দেখো একটি মাতৃকোষ হতে দুটি কোষ হয়েছে, একটি দেখো দুটি কোষ হয়েছে। এবার আসো, যদি প্রশ্ন করি তাহলে অ্যামাইটোসিস কয়টি হয়েছে, খেয়াল করো ভালো করে, অ্যামাইটোসিস সেম, একটি মাতৃকোষ হতে দেখো দুটি কোষ হয়েছে। মিওসিস কি, খেয়াল করো, মিওসিসে একটি মাতৃকোষ থেকে দেখো এখানে 1 2 3 4, তাহলে এই যে ছোট অংশটুকু আমরা বুঝতে পারছি মাইটোসিসের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, অ্যামাইটোসিসের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, মিওসিসের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এখন খেয়াল করো, তাহলে প্রশ্ন আসতেই পারে সহজে, যদি মাইটোসিসে একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয়, আবার অ্যামাইটোসিসেও একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয়, তাহলে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের পার্থক্যটা কোথায়? খেয়াল করো, অ্যামাইটোসিস একটি কোষ থেকে হয়েছে ফাইনালি দুটি কোষ। একইভাবে খেয়াল করো, মাইটোসিসেও একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। ভালো করে খেয়াল করো, আমি এখানে কোষের ধরনটাও একই রেখেছি যাতে করে আমাদের মনের মধ্যে আরও একটু দ্বিধা তৈরি হয়। তাহলে ভাবো, যদি এটি দেখে সংজ্ঞা দিতে হয় যে মাইটোসিস কি, উত্তর এভাবে আসবে, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। খেয়াল করো, যে তোমরা এটি দেখবে না, আপাতত এটি দেখো, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে আমরা বলছি মাইটোসিস। এবার যদি প্রশ্ন করে তাহলে মাইটোসিসটা কি, তখন একইভাবে খেয়াল করো, উত্তরটা একই রকমই আসছে, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় মাইটোসিস। এক্ষেত্রে আমাদের তাই মনে হচ্ছে। তাহলে প্রশ্ন আসছে, যদি মাইটোসিসেও একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, মাইটোসিসও যদি একটি মাতৃকোষ থেকে
দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাহলে মাইটোসিস এবং অ্যামাইটোসিসের মাঝে পার্থক্যটা কি আমরা একটু একটু করে বলি। খেয়াল করো, আমরা এই বিষয়টি আলোচনার পূর্বে একটু আসি এখানে। খেয়াল করো, এই যে আমরা অ্যামাইটোসিসটি দেখতে পাচ্ছি এখানে, এই যে মাতৃকোষটি দেখো, মাতৃকোষটি প্রথমে এই যে ভেতর অংশ দেখতে পাচ্ছি এটি হচ্ছে সাইটোপ্লাজম, আর যে লাল অংশটি এটি হচ্ছে নিউক্লিয়াস। দেখো, সে প্রথমে যখন ভাগ হচ্ছে, প্রথম থেকেই সে একেবারে মাঝখান দিয়ে, খেয়াল করো, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই দুটি অংশ একসাথে ভাগ হয়ে যাচ্ছে। সেকেন্ড অংশে খেয়াল করো, থার্ড, এবং দেখো ফাইনালি যখন সে দুটি কোষ তৈরি করলো, ভালো করে খেয়াল করো, প্রথম থেকেই কোষটি ভাগ হয়েছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ একসাথে। যেহেতু এক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে ভাগ হয়েছে, সুতরাং এটিকে বলা হয় সরাসরি বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অনেককে প্রশ্ন করলে, যদি প্রশ্ন করা হয় অ্যামাইটোসিস এবং মাইটোসিসের পার্থক্য কি, তখন উত্তর সহজ দেয়, অ্যামাইটোসিস ঘটে নিম্ন শ্রেণীর জীবে আর মাইটোসিস ঘটে উচ্চ শ্রেণীর জীবে। না, এটি উত্তর নয়। কেন উত্তর নয়? খেয়াল করো, কারণ নিম্ন শ্রেণীর জীব এবং উচ্চ শ্রেণীর জীব এই প্রসঙ্গটি পরে। আগে হচ্ছে মাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস কাকে বলে, তারপরই প্রশ্ন আসবে অ্যামাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিস কোথায় ঘটে। সুতরাং এক্ষেত্রে সহজ কথা হচ্ছে এটাই। খেয়াল করো, অ্যামাইটোসিস এর ক্ষেত্রে দেখা যায় মাতৃকোষটি সরাসরি ভাগ হয়, সেক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটি একই সময়ে ভাগ হওয়া শুরু হয়। যেহেতু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই দুটি অংশ একই সময়ে ভাগ হওয়া শুরু হয়, তাই একে আমরা বলি প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন। আমি আশা করছি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো অ্যামাইটোসিস কি। সো এখন আমরা এই কথা আর বলবো না যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়, এভাবে বলবো না, একটু গুছিয়ে বলবো এভাবে, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস। আর দেখো, যেহেতু অ্যামাইটোসিসটি ঘটে নিম্ন শ্রেণীর জীবে, সুতরাং যদি আমরা চাই তখন আমরা বিষয়টিকে এভাবে উপস্থাপন করতে পারি যে প্রক্রিয়ায় একটি প্রাককেন্দ্রিক কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস। এবার আমরা আসছি মাইটোসিসে। খেয়াল করো, মাইটোসিস এক্ষেত্রেও একটি মাতৃকোষ থেকে আরো দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। বাট সংজ্ঞা একটা বিষয় আগে তোমাদেরকে অবগত করি, তারপরে আমরা অন্য প্রসঙ্গে আসছি। খেয়াল করো ভালো করে, কি লিখেছে, যে প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক মাতৃকোষ, আমরা সুকেন্দ্রিক কথাটাকে আপাতত ইগনোর করে এভাবে বলি, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বিভাজন বলে। আমার প্রথম প্রশ্ন আসছে, এই জটিল, খেয়াল করো, এই জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, বা তোমাদের প্রশ্ন আমার কাছে, জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? কারণ এই জটিল এবং ধারাবাহিক অংশটি আমরা কিন্তু এর আগে বলিনি। সুতরাং আমরা প্রথম প্রশ্ন রয়েছে, সেই জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়াটা কি, আমরা এটি ব্যাখ্যা করছি। খেয়াল করো ভালো করে,
যদি আমরা মাইটোসিসকে বোঝাতে চাই তার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, যখন অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে তখন সেক্ষেত্রে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একই সময়ে বিভাজিত হয়, যার পরিপ্রেক্ষিতে অ্যামাইটোসিসকে বলেছিলাম আমরা সরাসরি বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এখন খেয়াল করো, এই যে মাইটোসিসটি রয়েছে বলছে না মাইটোসিসটি অ্যামাইটোসিসের মতো নয়, এখানে কয়েকটি কাজ হয়। প্রথমত হচ্ছে, খেয়াল করো আমি আগে দেখিয়ে দিই, প্রথমত এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার সাথে মূল যে পার্থক্যটি মাইটোসিসের, সেক্ষেত্রে মাইটোসিসের বিভাজনটি ঘটে দুটি অংশে। একটি হচ্ছে, খেয়াল করো, একটি হচ্ছে সাইটোকাইনেসিস যাকে আমরা বলি সাইটোপ্লাজমের বিভাজন, আরটি হচ্ছে ক্যারিওকাইনেসিস যাকে আমরা বলি নিউক্লিয়াসের বিভাজন। অর্থাৎ অ্যামাইটোসিসটির ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে ভাগ হলেও মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস প্রথমে ভাগ হবে, তারপরেই ভাগ হবে সাইটোপ্লাজম। আর যে তোমরা যখন পড়েছিলে, দেখো মনে পড়ে কিনা, তোমরা যখন মাধ্যমিক পর্যায়ে পড়েছিলে তখন এভাবে ছিল, তখন অনেকবার প্রশ্ন করছিলে যে মাইটোসিস এবং মাইটোটিক দুটি শব্দ তোমরা পেয়েছিলে, তখন মাথায় প্রশ্ন এসেছিল মাইটোসিস এবং মাইটোটিক কি, হয়তো উত্তরটা পেয়েছো বা পাওনি। খেয়াল রাখবে, এই যে মাইটোসিস কোষ বিভাজনটি ঘটে, এই মাইটোসিস কোষ বিভাজনটি ঘটে মূলত দুটি ধাপে। একটি হচ্ছে যাকে আমরা বলি মাইটোসিস, যেটি হচ্ছে মূলত নিউক্লিয়াসের বিভাজন, যেটি তোমরা পড়েছিলে মোট 5টি ধাপ। একটি ছিল প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। যখন এই 5টি ধাপ সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ এই 5টি ধাপকে আমরা বলি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, যার মাধ্যমে একটি নিউক্লিয়াস ভাগ হয়, দুটি নিউক্লিয়াস তৈরি করে। সেক্ষেত্রে একটি কোষের ভেতরেই থাকে দুটি নিউক্লিয়াস, যাকে আমরা বলি দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষ, বা আমরা বলি ডাইক্যারিয়ন। ডাই মানে দুই আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন বা এই 5টি ধাপের মাধ্যমে আমরা যে প্রোডাক্টটি পাই সেটা হচ্ছে ডাইক্যারিয়ন। আমরা এই অংশটুকু ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এবার বলি, খেয়াল করো, তাহলে প্রথমে ঘটছে প্রোফেজ থেকে টেলোফেজ, এই 5টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয় নিউক্লিয়াসের বিভাজন। তারপর ঘটে সাইটোকাইনেসিস, যাকে বলি আমরা সাইটোপ্লাজমের বিভাজন। তার মানে হচ্ছে মাইটোসিস বিভাজনের বিভাজন অংশটি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস, যাকে আমরা মাইটোসিস বলে থাকি, আর একটি হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। আর এই যে দুটি বিভাজন রয়েছে, তার আগে কোষটি বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যার মধ্যে 3টি ধাপ, G1 বা গ্যাপ 1, যাকে আমরা বিরাম 1 বা বিশ্রাম 1 বলতে পারি। বিরাম 1 বা বিশ্রাম 1 বা গ্যাপ 1। এরপরে ঘটে এস বা সিনথেসিস দশাটি, যে দশায় এসে ডিএনএ ডাবল হয়, ডিএনএ ডুপ্লিকেট হয়। এবং এর পরে রয়েছে G2 বা গ্যাপ 2, যাকে আমরা বিরাম 2 বা বিশ্রাম 2 বলতে পারি। দেখো, এই যে 3টি অংশ G1, S, G2, এই 3টিকে একসাথে বলা হয় ইন্টারফেস বা প্রস্তুতি দশা। এবার তোমরা ভেবে দেখো, তাহলে
কোষ মাইটোসিস বিভাজন ঘটার আগে প্রথমে ঘটবে প্রস্তুতি, তার মধ্যে প্রথম ঘটবে G1, দেন S বা সিনথেসিস, দেন G2 বা বিরাম 2, তারপর ঘটবে প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, দেন টেলোফেজ, তারপর ঘটবে সাইটোকাইনেসিস। তার মানে হচ্ছে যদি আমরা এই পুরো ব্যাপারটিকে একসাথে দেখাতে চাই তাহলে খেয়াল কর কি হবে, প্রথমে G1, তারপরে S, তারপরে G2, দেখো এরপরে G2 থেকে চলে আসবে প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং টেলোফেজ শেষে ঘটবে সাইটোকাইনেসিস। তাহলে খেয়াল করো এখানে কখনোই কিন্তু G1 এর আগে S কিংবা S এর আগে প্রোফেজ প্রোমেটাফেজ কিংবা এখানেও এসে কখনোই অ্যানাফেজ ঘটবে না প্রোমেটাফেজ বা প্রোফেজের আগে। তার মানে হচ্ছে এটি ঘটবে ধারাবাহিকভাবে এবং এর মাঝে G1 এ প্রোটিন তৈরি করবে, এসে গিয়ে সে ডিএনএ ডাবল করবে, ডিএনএ অনুলিপন ঘটাবে, যেটি একটি জটিল প্রক্রিয়া। সুতরাং এখানে যে প্রক্রিয়াটি ঘটবে এটি ঘটবে দুটি, এক হচ্ছে প্রক্রিয়াটি জটিল প্লাস এই প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে ঘটবে। এই জন্য আমরা বলেছিলাম যে প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক মাতৃকোষ জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। খেয়াল করো এক্ষেত্রে এই যে অংশটি রয়েছে প্রোফেজ, টেলোফেজ, দেখো পুরো সবটাকে G1, S, G2, তারপরে মাইটোসিস, সাইটোকাইনেসিস অর্থাৎ প্রোফেজ থেকে টেলোফেজ প্লাস সাইটোকাইনেসিস পুরোটাকে একসাথে বলা হয় কোষ চক্র বা এর আরো একটা নাম আছে মাইটোটিক চক্র। মাইটোটিক চক্র বা কোষ চক্র পুরোটাকে কি কি অংশ রয়েছে তার মধ্যে G1 রয়েছে, S রয়েছে, G2 রয়েছে, দেন প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত, তারপর রয়েছে সাইটোকাইনেসিস। আর পুরোকে কি বলছি আমরা কোষ চক্র। তার মানে কোষ চক্র কাকে বলে এভাবে বলবো, ইন্টারফেজ দশা বা প্রস্তুতি দশা এবং বিভাজন দশাকে একসাথে বলা হয় কোষ চক্র বা মাইটোটিক চক্র। আর মাইটোসিস বলতে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বোঝায় যার মধ্যে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত। শিক্ষার্থীদের খেয়াল রাখবে এই যে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত রয়েছে টোটাল সময় মাত্র 5%, ম্যাক্সিমাম 10% সময় ব্যয় হয় এই মাইটোসিস দশায়। আর বাকি যে সময়টুকু একদম প্রস্তুতি দশায় বাকি পুরো সময়টাই অর্থাৎ 90 থেকে 95% সময় ব্যয় হয় এই প্রস্তুতি দশায়। সুতরাং যদি বলা হয় মাইটোসিস কি তাহলে বলবো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই 5টি ধাপকে অর্থাৎ ক্যারিওকাইনেসিসকে বলা হয় মাইটোসিস। আর মাইটোটিক কি প্রস্তুতি দশা বা ইন্টারফেজ দশা এবং বিভাজন দশা একে একসাথে বলা হয় মাইটোটিক। তো আমি আশা করছি শিক্ষার্থীরা আমরা মাইটোসিস কি, মাইটোটিক কি এবং মাইটোসিস কোষ বিভাজনের সাথে মাইটোসিস কোষ বিভাজনের যে পার্থক্যটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের পরবর্তী অংশ চলে আসছি। খেয়াল করো এখন দেখো এই যে মাইটোসিস কোষ বিভাজনটি আছে তখন বলা হয় এই মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে নতুন যে কোষগুলো অর্থাৎ অপত্য কোষ যে সৃষ্টি হয়। খেয়াল করো মাতৃকোষ যদি আমরা নীল এবং লালটিকে ক্রোমোজোম সংখ্যা হিসেব করি, দেখো ভালো করে এখানে ক্রোমোজোম সংখ্যা যে কয়টি রয়েছে অর্থাৎ 4টি রয়েছে। খেয়াল করো ভালো করে 4টি, দুটি নীল দুটি লাল। দেখো
অপত্য কোষগুলোর মধ্যেও 4টি করে ক্রোমোজোম রয়েছে। তার মানে হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান। যেহেতু এই কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান, তাই এই বিভাজনকে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন বলা হয়। এটি প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন, যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয় কেন? দেন আমরা এই কথাটি লিখব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, 4টি ক্রোমোজোম যদি 2টি কোষের মাঝে ভাগ হয়ে যায় তাহলে ক্রোমোজোম সংখ্যাটি সমান থাকে কিভাবে? এই প্রশ্নটি তোমরা মনে রেখো। আমরা পরবর্তী ক্লাসে যখন মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ যেগুলো, সেই ধাপগুলো আমরা আলোচনা করব, আমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসছি এই যে মাইটোসিস কোষ বিভাজনটি রয়েছে, এর কিছু বৈশিষ্ট্য খেয়াল করো। এই প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 2টি নতুন কোষ, 2টি অপত্য কোষ সৃষ্টি হয়, এটা আমরা জানি। এবং বলা হয় এই প্রক্রিয়ায় নিউক্লিয়াসও একবার বিভাজিত হয় এবং ক্রোমোসোমও একবার বিভাজিত হয়। এবং এটা কিভাবে একবার বিভাজিত হয়, এই প্রশ্নটি তোমরা পাওনা রইলে আমার কাছে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এর উত্তর দেব। এরপর খেয়াল করো নেক্সট, এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই একে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। এবং দেখা যায় নতুন যে কোষগুলো তৈরি হয় মাতৃকোষ হতে, সে কোষগুলোর গুণাগুণ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো হয় মাতৃকোষের ন্যায়। এবার আমরা এই কোষ চক্রটি বা মাইটোটিক চক্রটি আমরা পড়ে ফেলেছি, আরেকবার রিভিশনের জন্য পড়ি। কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ পর্যায় এবং বিভাজন পর্যায়কে একসাথে বলা হয় কোষ চক্র। এবং এই যে কোষ চক্রটি রয়েছে, এর আরও একটি নাম রয়েছে মাইটোটিক চক্র, এটা আমরা পড়েছি। তো আশা করছি এখানে খেয়াল করো, এই প্রশ্নটি অনুধাবনমূলক হিসেবে আসতে পারে, আবার জ্ঞানমূলক। যদি জ্ঞানমূলক আসে তখন বলবো কোষ চক্র কি বা মাইটোটিক চক্র কি, আর যদি আসে অনুধাবন তখন কোষ চক্র বলতে কি বোঝায়। যদি কোষ চক্র বলতে কি বোঝায় এভাবে আসে, আমরা সংজ্ঞা লেখার পর এটাও লিখতে হবে। ইন্টারফেজ দশাকে আমরা G1 S G2 এই 3টি দশায় এবং বিভাজন দশাকে 2টি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন, এই 2টি অংশে ভাগ করতে পারি। আর ইন্টারফেসটা আমরা পড়ে ফেলেছি একটু আগে। এটি হচ্ছে সেই সময়কালটি এটি হলো সেই সময়টি যে সময় কোষ বিভাজিত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। তার মধ্যে আমরা পড়েছি G1 S এবং G2 যে দশায় সে মূলত প্রোটিন তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে এবং ডিএনএ অনুলিপনের মাধ্যমে ডিএনএকে ডাবল করে। বলা হয় টোটাল যে সময়টি থাকে তা প্রায় 90 থেকে 95 সময় ব্যয় হয় ইন্টারফেজ দশায়, প্রায় 90 থেকে 95%, আর মাত্র 5% সময় ব্যয় করে সে বিভাজন দশায়। আর আমরা এটাও জানি। এবার আসছি বিভাজন দশা। আমরা জানি বিভাজন দশা কয়টা ভাগ ছিল, আমি একটু আগে পড়েছিলাম 2টি ভাগ। একটি ছিল সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন, আরেকটি ছিল ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, এবং অন্যটি ছিল সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস যেটি, তার মধ্যে ছিল 5টা ভাগ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং এর পরে ঘটে সাইটোপ্লাজমের বিভাজন, যাকে আমরা সাইটোকাইনেসিস বলি। এবং এই যে ধাপগুলো রয়েছে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত, যেগুলো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের অংশ, এই অংশগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা একটু মুখে মুখে বিষয়ে আলোচনা করি। মাতৃকোষ প্রথমে প্রোফেজ, তার আগে কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছে। প্রোফেজ, দেন প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং এরপরে ঘটে টেলোফেজ। এই টেলোফেজের মাধ্যমে
ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়, তারপরে ঘটে সাইটোকাইনেসিস, যাকে আমরা বলি সাইটোপ্লাজমের বিভাজন, যার পরিপ্রেক্ষিতে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এটি হচ্ছে মূলত মাইটোসিস, কোষ বিভাজনের বিভাজন অংশটি। আর আমরা এতক্ষণ যে আলোচনাটি করেছি, এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে পারি কিনা। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা পারি, কোষ চক্র কি বা মাইটোটিক চক্র আমরা আলোচনা করেছি। সাইটোকাইনেসিসকে আমরা জানি সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিস তাও আমরা জানি নিউক্লিয়াসের বিভাজন, ইন্টারফেস কি তাও জানি। ইন্টারফেস হচ্ছে প্রস্তুতি দশা, যে দশায় একটি কোষ বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। মাইটোটিক কি বা মাইটোটিক চক্র কি তাও আমরা জানি। মাইটোটিক হচ্ছে ইন্টারফেস দশা এবং বিভাজন দশাকে একসাথে বলা হয় মাইটোটিক। এখন দেখো কিছু অনুধাবনমূলক প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলে আমরা পারি? একটু আগে পড়েছি আমরা। মাইটোসিস ও মাইটোটিকের পার্থক্য আমরা জানি। মাইটোসিস শুধুই নিউক্লিয়াসের বিভাজন, আর মাইটোটিক হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, সঙ্গে হচ্ছে ইন্টারফেস, তিনটা মিলে হচ্ছে মাইটোটিক। মাইটোসিস কোষ বিভাজন শর্ত একটু আগে আমরা পড়েছি, এবং ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজনটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা আমাদের যে অংশটি বলেছিলাম শিক্ষণ ফল, অর্থাৎ যা জানতে পারবো বা জানতে পেরেছি কিনা একটু চেক করে দেখি। কোষ চক্রকে আমরা পেরেছি, পারবো আমরা ইনশাল্লাহ। ইন্টারফেস কি তাও আমরা পড়েছি, আমরা জেনেছি। মাইটোটিক কি তাও আমরা জানি। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয় তা আমরা পারি, এবং আমরা এই বিষয়গুলো সবগুলো আলোচনা করেছি। মাইটোসিস এবং মাইটোটিকের পার্থক্যটা এবং আমরা এই মুহূর্তে করতে পারবো ইনশাল্লাহ। তো তোমরা বাড়িতে যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে আমরা ধাপগুলো দেখাচ্ছি, এই ধাপগুলো পারলে নামটা লিখো। এই জন্য বলছি কারণ এটা আমরা আগামী ক্লাসে পড়াবো। তারপরে একটু সম্ভব হলে, যেহেতু তোমরা এসএসসিতে এটা পড়েছিলে, একটু সম্ভব হলে একবার চেষ্টা করে দেখো তোমাদের এই বিষয়গুলো মনে আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।